উড়োজাহাজের সংখ্যা এবং বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধি বাড়বার সাথে সাথে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও বাড়ছে আকাশ খাতের যোগাযোগের গুরুত্ব। আর সে কারণেই দেশের ৮ বিমানবন্দরে চলছে উন্নয়ন প্রকল্প, বাড়ছে সক্ষমতা। এই দুয়ের যাত্রা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল থেকে এখন টিভির ২য় বর্ষপূর্তির বিশেষ আয়োজন। এখন বিকেলে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন এবং আমি নাইম আবির। আর আজকের এই পুরো আয়োজনে আমাদের সাথে যুক্ত হবেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন সৈয়দপুর, কক্সবাজার এবং রাজশাহীর সহকর্মীরা। রওশন, আমরা কথা বলছিলাম যে দেশের এভিয়েশন খাতের যে বাংলাদেশের মোট ৮টি বিমানবন্দর রয়েছে সেই ৮টি বিমানবন্দরের সক্ষমতা নিয়ে এবং একই সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল, অর্থাৎ আমরা এই মুহূর্তে যে টার্মিনাল দাঁড়িয়ে আজকের এই বর্ষপূর্তির বিশেষ আয়োজনটি করছি সেটির কথা যদি বলি, তাহলে এবছরের ডিসেম্বরে এই ৩য় টার্মিনালের অপারেশন শুরু হওয়ার কথা এবং বাংলাদেশ যে এভিয়েশন হাব হবে সেই খাতে কিন্তু অনেকখানি এগিয়ে যাবে এই ৩য় টার্মিনালের মাধ্যমে। আবির, শুধু কিন্তু ঢাকা নয়, ঢাকার বাহিরে আরও ৩টি টার্মিনাল আছে যেখানে সম্প্রসারণ প্রকল্প কাজ চলছে। সৈয়দপুর, কক্সবাজার এবং রাজশাহী বিমানবন্দর, সেখানেও কিন্তু সব মিলিয়ে বিশাল অঙ্কের একটা প্রকল্প চলছে। এই নিয়ে একটি বিস্তারিত তথ্যচিত্র আছে, শুরুতেই দেখে আসবো সেই তথ্যচিত্রটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে প্রবেশ করতেই চোখে পড়ে কিভাবে সাহায্য করতে পারি ব্যাচধারী কয়েকজনের সতর্ক চলাফেরা। যাত্রী সেবার মান বাড়াতেই বিমানবন্দর কর্তৃপক্ষের এমন উদ্যোগ, যারা সহজ করেন বিদেশ যাত্রা। আমরা নিজে থেকে যখন কাউকে দেখি যে হেজিটেশন ফিল করতেছে বা সে হয়তো বুঝতেছে না কোথায় যাবে, তখন আমরা উইলিংলি কাছে গিয়ে তখন এগ্রি হয়ে বলি। দেশের প্রধান এই বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে চালু করা হয়েছে হটলাইন, সফটওয়্যার, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। লাগেজ পাওয়া যাচ্ছে 18 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই। কমেছে লেফট বিহাইন্ডের সংখ্যাও। প্রথম যখন 6 বছর আগে আসছিলাম তখন ট্রলিটা খুব কম দেখছিলাম, এখন দেখা যায় যেদিকে যাই এদিকে ট্রলি পাওয়া যায়। এক এক জায়গায় হেল্প কেয়ার আছে, তাদের কাছ থেকে যে কোনো তথ্য চাইলেই পাওয়া যাচ্ছে। আসার পরে আমি আমার লাগেজ 5-7 মিনিটের মধ্যে পেয়ে গেছি, আর আলহামদুলিল্লাহ কিন্তু ভোগান্তির সম্মুখীন হতে হয়নি। বর্তমানে এই বিমানবন্দর দিয়ে ওঠানামা করে 34টি এয়ারলাইন্সের প্রায় 350 ফ্লাইট। আর গেল বছর শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেছে প্রায় 1,15,00,000 যাত্রী। আয় হয়েছে 2,400 কোটি টাকা। যাত্রী চলাচল ও আয় দুটোতেই রেকর্ড গড়েছে বিমানবন্দরটি। প্রতিদিন আমাদের এখানে প্রায় 300-350 ফ্লাইটের যে ওঠানামা হচ্ছে, এটা একটা অনেক বড় একটা কর্মযোগ্য এবং আমাদের এয়ারপোর্টের জন্য আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করছি যত দ্রুততা সম্ভব ফ্লাইটগুলোকে যেন বেতে ওয়েট করতে না হয়। চলছে আইএলএস ক্যাটাগরি 2-এ উন্নীত করবার কাজ, বসেছে অত্যাধুনিক রাডার। নির্বাহী পরিচালকের লক্ষ্য প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়া। আমাদের সম্মানিত যাত্রীর একটা বড় অংশ হচ্ছে আমাদের রেসপেক্টেড রেমিটেন্স আর্নার, যারা মিডল ইস্ট এবং অন্যান্য দেশে আমাদের দেশের জন্য রেমিটেন্স আর্ন করছেন। তাদের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি চেষ্টা করছি যেন আমাদের তাদের সার্ভিসটা তাদের এক্সপেকটেশন অনুযায়ী হয় এবং তাদেরকে যেন আমরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা এবং তাদের সার্ভিসগুলো তাদের আশা অনুযায়ী দিতে পারি। 1980 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় 80 লাখ যাত্রী সেবা দেবার সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু দেশের প্রধান এই বিমানবন্দরটি 2015 সালে তার সক্ষমতার পুরোপুরি ব্যবহার করে ফেলে। গত বছর এই বিমানবন্দর 1,15,00,000 যাত্রীকে সেবা দিয়েছিল। আর এই অতিরিক্ত যাত্রী চাপ সামলাতেই হিমশিম খেতে হয় এই বিমানবন্দরটিকে, যে কারণেই চালু হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প, যার প্রথম ধাপ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এই টার্মিনালে থাকছে 115টি চেক ইন কাউন্টার, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 12টি বোর্ডিং ব্রিজ, 16টি লাগেজ বেল্ট, 37টি উড়োজাহাজ পার্ক করবার সক্ষমতা সম্পন্ন অ্যাপ্রন, 2টি হাই স্পিড এক্সিট ট্যাক্সিওয়ে, 1200 গাড়ি পার্কিং সুবিধা। যাত্রীদের যাতায়াতের জন্য 3য় টার্মিনালের সঙ্গে যুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পাতাল মেট্রো রেল। ইতিমধ্যে এই টার্মিনাল ঘিরে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো।
দেশের এভিয়েশন খাতের আরেক সম্ভাবনার নাম সৈয়দপুর বিমানবন্দর। বর্তমানে এই বিমানবন্দরে 4টি বিমান সংস্থার প্রায় 30টি ফ্লাইট প্রতিদিন ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে চলাচল করছে। বিমানে যোগাযোগ এখন শুধুমাত্র বিলাসিতার খোলস নয়, এটি হয়েছে প্রয়োজনের অন্যতম বড় অংশীদার, যার ফলে দেশে ক্রমই বাড়ছে আকাশপথে যাত্রী পরিবহনের বাজার। একই সঙ্গে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক রুটেও বাড়ছে বিমান চলাচলের সংখ্যা। আর সিভিল এভিয়েশনের এই ক্রমবর্ধমান খাতে আসার আলো হয়ে দেখা দিয়েছে সৈয়দপুর বিমানবন্দর, যার ফলে এটিকে গড়ে তোলা হচ্ছে উপমহাদেশের বিমান চলাচলের অন্যতম বড় হাব হিসেবে, যে জন্য ইতিমধ্যে শুরু হয়েছে প্রায় 912 একর জমি অধিগ্রহণের কার্যক্রম। সৈয়দপুরের সঙ্গে নেপালের ভদ্রপুর ও বিরাটনগরের মধ্যে আকাশপথের রুট চালুর বিষয়ে বহু আগেই প্রস্তাব দিয়ে রেখেছে নেপাল ও ভুটান ছাড়াও ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলোর সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরের সংযোগের সম্ভাবনার আভাসও মিলছে বহুবার। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিকে উন্নীত হলে উপমহাদেশের 3টি দেশের যাত্রীরা ব্যবহার করতে পারবে এই বিমানবন্দর। তাতে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যের নিকটতম বিমানবন্দরগুলোতে যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 50 মিনিট। বাঁচবে সময়, বাড়বে বাণিজ্যের পরিধি। 2017 সালে এই বিমানবন্দরকে দেশের 5ম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার পর 2019 সালে সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয় জমির অধিগ্রহণ কার্যক্রম। আমাদের আঞ্চলিক বিমানের যে ল্যান্ডিং এবং টেক অফ, সেটারও একটা সুদূর প্ল্যানিং আছে, অচিরেই সেটা ইমপ্লিমেন্ট ইনশাআল্লাহ হবে। সৈয়দপুর বিমানবন্দরের পাশাপাশি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরটিও উত্তর জনপদের জন্য এখন আশীর্বাদ। 1984 সালে যাত্রা শুরুর পর লোকসানে 2007 সালে বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি। তার ঠিক 9 বছর পর 2015 সালে ফের শুরু হয় বিমান চলাচল। এখন প্রতি বছরই বাড়ছে ফ্লাইটের পরিমাণ ও আয়। গেল অর্থ বছরে এই বিমানবন্দর আয় করেছে 2,33,77,466 টাকা। সেই সংখ্যা চলতি অর্থ বছরে 3.5 কোটি ছাড়াবে। রাজশাহী বিমানবন্দর থেকে ATR 600 এবং -8 মডেলের বিমান দিয়ে সপ্তাহে 32টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যেখানে যাত্রী পরিবহন করতে পারছেন প্রায় 2400-র বেশি। প্রতিনিয়ত রাজশাহী থেকে বিমানপথের এই যে জনপ্রিয়তা, সেটি বাড়তে আছে। একই সাথে এই অঞ্চলের ব্যবসায়ীদের এখান থেকে দাবি আছে কার্গো বিমান পরিচালনার। বিমানবন্দরটিতে সেবার মান বাড়ানো হচ্ছে কাউন্টার, বোর্ডিং গেট, বসানো হচ্ছে আরও একটি স্ক্যানার, আর লাগেজ সরবরাহ সহজ করতে বসানো হবে বেল্ট। 260 জন আমাদের অ্যাট এ টাইম প্যাসেঞ্জার ক্যাপাসিটি ছিল, সেখান থেকে আমরা 370 জন করব এবং মানে স্টেক হোল্ডার আমাদের যারা এয়ারলাইন্সরা কাজ করে ওরা সার্ভিস দিতে পারবে ভালো রেনোভেশনের কারণে, বেল্ট সিস্টেম থাকবে। রূপপুর পারমাণবিক কেন্দ্র ঘিরে সম্ভাবনা দেখাচ্ছে এই বিমানবন্দরটি। পারমাণবিক কেন্দ্রটির জন্য জ্বালানি সহ অন্যান্য সরঞ্জাম ঢাকা হয়ে রূপপুর নিতে রাজশাহী বিমানবন্দর ব্যবহার করার পরিকল্পনা চলছে। এতে বেবিচক 2000 কোটি টাকার বাজেটও তৈরি করেছে। উত্তর জনপদ যখন এভিয়েশন খাতে সম্ভাবনা দেখাচ্ছে, তখন দক্ষিণ পূর্বের পর্যটন নগরী কক্সবাজার এই খাতে এগিয়েছে বহুদূর। বর্তমানে কক্সবাজার বিমানবন্দর হয়ে প্রতিদিন গড়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন প্রায় 2000 যাত্রী। যাত্রী চাহিদা, পর্যটনের অপার সম্ভাবনা এবং বিমানবন্দরটিকে বিশ্বের আকর্ষণীয় রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তোলার স্বপ্নকে সামনে রেখে চলছে আন্তর্জাতিক মানে উন্নীত করবার কাজ। সমুদ্রের বুকে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। গেল বছর এই বিমানবন্দর ব্যবহার করেছেন 7,05,546 জন, আর 2023-24 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এই বিমানবন্দরের আয় হয়েছে প্রায় 11 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে বিমানবন্দরটিকে ঘিরে নানান স্বপ্নের কথা জানালেন ব্যবস্থাপক। পাশ্চাত্য এবং প্রাচ্যের মাঝামাঝি অবস্থান হওয়াতে রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তোলার জন্য খুব সুবিধা আছে এখানে। মাননীয় প্রধানমন্ত্রী অভিভাবক তাই এখানে একটা রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তোলার ইচ্ছা পোষণ করেছেন এবং সেই হিসেবে আমাদের কাজও চলমান রয়েছে। কক্সবাজার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করবার কাজে ব্যয় করা হচ্ছে 1794 কোটি 31 লাখ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বিমানবন্দরে ট্যাক্সি ক্যাব ব্যবস্থা, পর্যটন তথ্যকেন্দ্র এবং ব্যবসা তথ্যকেন্দ্র চালুর উদ্যোগ বদলে দিতে পারে গোটা পর্যটন ও ব্যবসা বাণিজ্যের চিত্র।
তাই দেশের পর্যটন রাজধানী কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতেই সরকার এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিকীকরণের উদ্যোগ নিয়েছে, যাতে পর্যটনের পাশাপাশি বিকাশ হয় যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক অর্থনীতির। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি আকাশপথে কক্সবাজারে আসার সুযোগ পাবেন ভ্রমণ পিপাসুরা। রপ্তানিকারকরা বলছে বছরে ৬,০০০ কোটি টাকার বিশ্ববাজার হারাচ্ছে রাজশাহীতে উৎপাদিত কৃষিপণ্য। এতে কৃষকের শ্রমে ঘামে উৎপাদিত ফল ফসল এই শাহ মখদুম বিমানবন্দর দিয়ে বিশ্ববাজারে পৌঁছে দিতে চায় তারা। এর ফলে এখানে নির্মাণাধীন অত্যাধুনিক যে টার্মিনালটি হচ্ছে সেখানে কার্গো সেবা চালু হলে এভিয়েশন খাতে যেমন এই অঞ্চলের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, একই সাথে বিভিন্ন শিল্প অর্থনীতির নানা ক্ষেত্র উন্মোচিত হবে রাজশাহীকে ঘিরে। নীলফামারীতে উত্তর ইপিজেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে উত্তর জনপদের মঙ্গারমাটিতে শিল্পায়নের হাতছানি শুরু হয়েছিল। ইপিজেডের 24টি বড় কারখানার মধ্যে 11টিতেই রয়েছে বৈদেশিক বিনিয়োগ এবং এই ইপিজেডকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ছোট বড় মাঝারি অনেক ধরনের প্রতিষ্ঠান, যেখান থেকে রপ্তানিযোগ্য পণ্য তৈরি করে এখানে আসছে বৈদেশিক মুদ্রা। এবং সৈয়দপুর বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম যদি শুরু হয়, সেখানে বৈদেশিক বিনিয়োগ বাড়ার মধ্য দিয়ে এই অঞ্চলের লাখো মানুষের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হবে, একথা নিশ্চিত করেই বলা যায়। তবে আশার খবর হলো ঢাকা, সৈয়দপুর, রাজশাহী কিংবা কক্সবাজার তো বটেই, দেশের মোট 8 বিমানবন্দরে 15টি প্রকল্পের আওতায় চলছে সম্প্রসারণ কাজ, যেখানে সরকারের খরচ হবে প্রায় 32,650 কোটি টাকা। আর এই প্রকল্পগুলোর সুফল গেল বছরের অক্টোবর থেকেই পেতে শুরু করেছেন যাত্রীরা। এই 15টি প্রকল্প চালু হলে দেশের এভিয়েশন খাত হয়ে উঠবে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। পেতে শুরু করেছেন যাত্রীরা। আমরা আসলে দেখছিলাম যে একটি তথ্যচিত্র, যেই তথ্যচিত্রটি নির্মাণ করতে সহযোগিতা করেছেন আমাদের সৈয়দপুর, কক্সবাজার এবং রাজশাহী সহকর্মীরা। এবং পুরো শুধুমাত্র 4টি বিমানবন্দর নয়, আমরা আসলে এভিয়েশন খাতের পুরো বিস্তারিত জানতে চাই এবং সে কারণে আমাদের সাথে এই স্টুডিওতে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালে উপস্থিত হয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। জনাব চেয়ারম্যান, আসলে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 3য় টার্মিনাল আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। দেখা যায় যে স্থাপনা এবং সেবার মান চালু হলে তার টেকসই ধরে রাখা এবং সেবার মান যে সরাসরিভাবে ভালোভাবে দেওয়া সেটা হয়ে ওঠে না। সেক্ষেত্রে 3য় টার্মিনাল এবং দেশের অন্যান্য বন্দরে যে বন্দরগুলো আছে সেই ক্ষেত্রে আসলে টেকসই সেবার উদ্যোগ আছে কিনা, এ বিষয়ে আমরা আরও আপনার কাছে শুনবো কথা, কিন্তু আমাদেরকে এখন ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। এখন বিকেলে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন টিভির 2য় বর্ষপূর্তির বিশেষ আয়োজন এখন বিকেল। স্যার, যেটা কথা বলছিলাম, দেখা যায় যে অনেক বেশি আসলে স্থাপনাগুলো অনেক বেশি আধুনিকতার ছোঁয়া পাচ্ছে, কিন্তু সেবার মান চালু হওয়ার পর যেটা ধরে রাখা টেকসইটা সেটা আসলে থাকছে না। সেই বিষয়ে আসলে আপনাদের 3য় টার্মিনাল এবং দেশের আরও বাইরে যেই টার্মিনালগুলো হচ্ছে সেখানে আসলে আপনাদের টেকসই সেবার উদ্যোগটা আসলে কি? ধন্যবাদ। আমি প্রথমেই এখন টেলিভিশনের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এখন টেলিভিশন এবং তার সম্মানিত সকল শ্রোতাদেরকে এবং দর্শকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনার প্রশ্নে ফিরে আসছি যে আমাদের আধুনিকায়ন এবং এটা সেবার মান, টেকসই সেবা যেটা কথা বলছেন, ওইটাই কিন্তু উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্যটা কিন্তু একটা বিমানবন্দর কী হয়, দেশের দর্পণ। আন্তর্জাতিক বিমানবন্দর দেশের রিফ্লেকশনটা দেখে, এই রিফ্লেকশনের জন্য কিন্তু আমাদের দেশে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। তো ওই জায়গাতে একটা স্মার্ট বিমানবন্দর অবশ্যই দরকার। বাট স্মার্ট বিমানবন্দরের পাশাপাশি যেটা নাকি প্রত্যাশা মানে যারা আমাদের সম্মানিত যাত্রীদের, এয়ারলাইন্সের সকলের প্রত্যাশা হচ্ছে একটা ভালো সেবার মান। সেবার মানটাকে উন্নত করার জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমি বলবো যুগোপযোগী একটা সিদ্ধান্ত। সেটা হলো এই সেবাটাকে নিশ্চিত করার জন্য আমরা আন্তর্জাতিক মানের যারা সেবা প্রদানকারী সে ধরনের একটা প্রতিষ্ঠানকে আমরা এখানে সংযুক্ত করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের মধ্যবর্তী রাষ্ট্র জাপানকে আপাতত সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তা আমরা তাদের সাথে নেগোশিয়েট করছি, তাদেরকে কোন প্রক্রিয়াতে তারা আমাদের সাথে ইনভলভ হবে এবং তাদের যেহেতু একটা আন্তর্জাতিক সেবা, ভালো সেবা দেওয়ার অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতাটা নিয়েই আমরা কিন্তু সেবার মানটাকে সাজাবো।
সেটার জন্য আমরা এখানে পিপিপির মাধ্যমে আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ করেছি, কী ধরনের সেবা দিতে হবে, কী ধরনের এখান থেকে আয় হবে, সাশ্রয় হবে, এবং এটার যে যাবতীয় যে দিকগুলো আছে এগুলোকে আমরা একটা রিপোর্টের মাধ্যমে তারা তৈরি করে দিচ্ছে, এবং ওইভাবেই আমরা আমাদের এই জাপানিজদেরকে এখানে সংযুক্ত করব, যাতে করে যেই সেবাটা আমরা প্রত্যাশা করছি ওই সেবাটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এটা হলো আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে। একইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি শুধু আন্তর্জাতিক বিমানবন্দর না, আমাদের প্রতিটি বিমানবন্দরের আধুনিকায়ন করা, সংস্কার করা, এবং সাথে সাথে সেবার মানটা বাড়ানো। ওইখানে আমরা যারা সেবা প্রদানকারী, আমাদের যারা স্টেক হোল্ডার আছে, তাদেরকে বিভিন্নভাবে আমরা প্রশিক্ষণ করার চেষ্টা করছি। তাদেরকে টাইম টু টাইম আমরা এয়ারপোর্টে যারা বিভিন্ন স্টেক হোল্ডার এবং যারা এয়ারপোর্ট ম্যানেজার আছেন, ডাইরেক্টর আছেন, তাদের মাধ্যমে তাদের সাথে আমরা সংযুক্ত হচ্ছি এবং তাদেরকে চেষ্টা করছি ওই লাইনে নিয়ে আসার জন্য, তারা যাতে প্রত্যেকটা বিমানবন্দরে আমরা আমাদের সেবাটাকে নিশ্চিত করতে পারি, যেটা নাকি সকলের প্রত্যাশা, এবং আমরা ওই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সরকারের নির্দেশনা তাই, এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে আগামী দিনগুলোতে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই দেশের ক্রমবর্ধমান উন্নয়ন যেন আমাদের এই সেবার মাধ্যমে প্রকাশিত হয়, প্রত্যাশিত, এবং এটা প্রত্যাশিত সেবা পেতে পারি। তখনই দেখব যদি এটাই হয়, তখনই কিন্তু বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়বে, জনগণ আসবে, ইনভেস্টমেন্ট বাড়বে, দেশের উন্নতি হবে। এই স্বপ্নটা আমাদের জাতির জনকের ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এখানে একটা রিজিওনাল হাব হবে। এই হাব হতে অনেকদিন সময় লাগলো, কিন্তু আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকে আমাদের বর্তমান সরকার ওই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমরা যারা এখানে দায়িত্বে আছি আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করছি যাতে মানুষের সে প্রত্যাশা আমরা পূরণ করতে পারি। তার মধ্যে এবার আমার একটা ব্যাপার জানবার রয়েছে, যেহেতু আমরা তৃতীয় টার্মিনালকে বলছি যে এবছরের ডিসেম্বরেই আসলে খুলে দেওয়া হবে যাত্রীদের জন্য, একটু জানতে চাই যে ইতিমধ্যেই বেশ কিছু এয়ারলাইন্স তারা আসলে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশে ফ্লাইট অপারেশনের জন্য। কয়েকটি এয়ারলাইন্স মানে ইজিপ্ট এয়ার বা শ্রীলঙ্কান একটি এয়ারলাইন্স, ফিটস এয়ার, তারা কিন্তু ইতিমধ্যেই অপারেশন শুরু করেছে। ইথিওপিয়ান এয়ারলাইন্স লাইনে রয়েছে, লাইন আপে রয়েছে। একটু জানতে চাই যে অন্যান্য এয়ারলাইন্স বা বিদেশি এয়ারলাইন্সগুলো কী ভাবছে, বা আপনাদের সাথে যখন যোগাযোগ করছে তৃতীয় টার্মিনাল নিয়ে তারা কী ধরনের কথা বলছে? আসলে সকলেই মানে প্রতীক্ষায় আছে যে কখন তৃতীয় টার্মিনাল শুরু হবে, কারণ আমরা সকলেই জানি যে আমাদের পুরনো শাহজালালের পুরনো টার্মিনাল, যেটা টার্মিনাল 1 and 2, এটা ক্যাপাসিটি ছিল 8 মিলিয়ন প্যাসেঞ্জার। আমরা কিন্তু ওইটা স্যাচুরেশন পয়েন্টে চলে গিয়েছিলাম আমাদের প্রি কোভিড সিচুয়েশনে, ওখানে 8 মিলিয়ন প্যাসেঞ্জার আমরা অতিক্রম করে গেছি। তো ওই বিল্ডিংটা, ওই টার্মিনালগুলো কিন্তু আর আমরা আধুনিক সেবা দেওয়ার সুযোগ ছিল না ওখানে। সেই জন্যই সরকার কিন্তু সময় মতো একটা উদ্যোগ নিয়েছে, এবং আমরা টার্মিনাল 3টা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ সময় মতো শেষ করতে পারছি। এবং এখন এইটার সাথে সাথে কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার হলো যে এখন এই এত বড় একটা ইনস্টলেশন করার উদ্দেশ্যটা কি, যাতে যাত্রী ক্যাপাসিটি বাড়ানো। এখানে এই বিল্ডিংটার যে আমরা টার্মিনালটা করেছি 12 মিলিয়ন আমরা প্যাসেঞ্জার হ্যান্ডেল করতে সক্ষম হব। তো 12 মিলিয়ন প্যাসেঞ্জারের জন্য আমাদের ওই রকম এয়ারলাইন্সও আসতে হবে। এখন বহুত এয়ারলাইন্স আমাদেরকে সাথে যোগাযোগ করছে, আগ্রহ প্রকাশ করছে। বহু দেশ, আমরা এই যাবৎ আমাদের প্রি কোভিডে ছিল প্রায় 52টা দেশের সাথে আমাদের এয়ার সার্ভিস এগ্রিমেন্ট। আমরা এখন পর্যন্ত গতকাল আমি আরও একটা 2টা দেশের সাথে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট আমরা সাইন করলাম। একটা সুইজারল্যান্ডের সাথে, আরেকটা হলো আমরা লেটেস্ট করেছি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। টোটাল 57টা এয়ার সার্ভিস এগ্রিমেন্ট আমরা এই পর্যন্ত যেমন কমপ্লিট করেছি। 30টা এয়ারলাইন্স এখানে অপারেট করতেছে, আরও 4 থেকে 5টা এয়ারলাইন্স তারা অপেক্ষা আছে কখন এটা শেষ হবে। আমি 4টা এয়ারলাইন্স, আমি মনে করি যে আরও 10 থেকে 20টা এয়ারলাইন্স আরও আসার আগ্রহ প্রকাশ করছে, তারা আসবে। এবং সহসাই আমরা দেখতে পাবো যে আমাদের এখানে চায়নার একটা এয়ারলাইন্স, এয়ার চায়না আসতেছে, ইথিওপিয়ান এয়ারলাইন্স আসতেছে, ফিজ এয়ার আসতেছে, আরও অনেক এয়ারলাইন্স তারা আগ্রহ প্রকাশ করছে। কিন্তু আমরা যেহেতু টার্মিনাল 1 and 2তে আমাদের ক্যাপাসিটিটা সীমিত ছিল, এখানে এই টার্মিনালে আমাদের ক্যাপাসিটি কিন্তু অনেক বড়। এটা শুধু দেখতে সুন্দর না, এটা কিন্তু আয়তনে অনেক বড়, এবং এটা যে আমাদের সিস্টেমগুলো আধুনিক সিস্টেম করার ব্যবস্থা রেখেছি। এখন আধুনিক মানের যদি আমরা সেবা প্রদানকারী সংস্থা পেয়ে যাই হ্যান্ডলিংয়ের জন্য, তখনই সম্ভব হবে যে এই যে বিপুল পরিমাণ ট্রাফিক এখানে আসবে, যাত্রী আসবে, তাদেরকে হ্যান্ডেল করার মতো সক্ষমতা হবে, এবং আমরা আরও বেশি সেবা দিতে পারবো। সেবার সাথে সাথে আমরা বেশি পরিমাণ রেভিনিউ এখানে জেনারেট করতে পারবো, যেটা আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে অনেক বেশি অবদান রাখবে। স্যার, আমরা আপনার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
জনাব কামরুল ইসলাম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা কথা বলছিলাম তৃতীয় টার্মিনাল নিয়ে। আপনার কাছে জানতে চাই, বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে যাত্রী সেবার মান, আমরা দেখেছি গত বছর এই বিমানবন্দরটি প্রায় 1,15,00,000 মতো যাত্রী অপারেশন করেছে, যাত্রী সেবা দিয়েছে। সেই জায়গা থেকে যেহেতু সক্ষমতার অনেক বেশি সেবা দিতে হয় বিমানবন্দরকে, সেই জায়গা থেকে কী কী ধরনের উন্নয়ন কাজ হয়েছে, সক্ষমতা কোন কোন জায়গায় বেড়েছে, যাত্রী সেবার মান কতখানি বাড়লো, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আরেকটি প্রশ্ন একটু করে রাখতে চাই একই সাথে, যে বিমানবন্দরে যেহেতু 25 থেকে 26টি সংস্থা একসাথে কাজ করে, বিভিন্ন সময় সমন্বয়হীনতা হয়ে থাকে, সেগুলো একটু বলবেন যে সমন্বয় করবার যে বিষয়টি, সেটি আসলে কতখানি আগের থেকে উন্নত হয়েছে। জি, ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। এখন টিভিকেও তাদের প্রতিষ্ঠা বার্ষিকী বলে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত চেয়ারম্যান মহোদয় যেটা বলছিলেন, সম্মানিত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সিভিল এভিয়েশনে যে কাজগুলো করছি সেটা নিয়ে কাজ করছি। আমরা যাত্রী সেবার যে মান উন্নয়নের ব্যাপারটা আপনি বললেন, আপনি অলরেডি বলেছেন যে আমাদের অলরেডি স্যাচুরেশনের বিয়ন্ড চলে গেছে। প্রায় 80 লক্ষ সম্মানিত যাত্রীদের সেবার যে টার্মিনাল 1 এবং 2 এর ক্যাপাসিটি ছিল, সেটা বর্ধিত হয়ে এখন বর্তমানে গত বছর 1,15,00,000 সম্মানিত যাত্রীরা ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক প্যাসেঞ্জার হিসেবে ট্রাভেল করেছেন। তো সেই জন্য আমরা অনেকগুলো কাজ করেছি। আমি শেষের কোশ্চেনটাতে আগে আসি, যে আপনি যেটা বলেছিলেন যে 24 থেকে 25টি সরকারি সংস্থা এবং 37 এয়ারলাইন্স এখানে কাজ করছে, অনেকগুলো প্রাইভেট এন্টিটি কাজ করছে, আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে। সবাইকে আমাদের সিভিল এভিয়েশনের তরফ থেকে যে কোঅর্ডিনেশন করে সকলগুলো কাজগুলো করে আমরা এই সমন্বয়গুলো করছি এবং আমরা কাজগুলো করে যাচ্ছি। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি আমাদের সম্মানিত যাত্রীদেরকে যেন সর্বোচ্চ সেবাটা দেওয়া যায়, কারণ আমাদের সম্মানিত যাত্রীদেরকে আমাদের যে সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করছি, যে আমাদের রেসপেক্টেড প্যাসেঞ্জার্স ফার্স্ট, এটি আমাদের মূল মন্ত্র। মূলত যাত্রী সেবাদেরই বাড়ানোর জন্য আমরা অনেকগুলো কাজ করেছি। আপনি যেটা শুরুতেও বলেছিলেন যে মাঝে মাঝে সমন্বয়ের সমস্যা হয়, আমরা যেটা করেছি যে 24 ঘন্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কল সেন্টার চালু করেছি। সেখানে আমাদের বাংলা এবং ইংরেজি সম্মানিত যাত্রীদের প্রত্যেকটি যেন যে কোনো সমস্যা আমরা অ্যাটেন্ড করতে পারি, প্রত্যেকটি সংস্থাকে যেন অ্যাকাউন্টেবল করতে পারি, সেই কাজগুলো আমরা করছি। এছাড়া আমাদের ডিজিটাল অ্যাপস হয়েছে, আমাদের ওয়েব পোর্টাল হয়েছে, যেখানে সম্মানিত যাত্রীরা বাসা থেকে বেরোনোর পূর্বেই বা তার ফ্লাইট চেঞ্জের যে কোনো ইনফরমেশন ঘরে বসেই পেতে পারেন। এছাড়া আমাদের প্রত্যেকটি স্টেক হোল্ডারদেরকে আমাদের সিভিল এভিয়েশনের তরফ থেকে, একাডেমির তরফ থেকে আমরা প্যাসেঞ্জার্স ফ্যাসিলিটেশন কোর্সের ব্যবস্থা করেছি, যেখানে সম্মানিত যাত্রীর সাথে আইকেওর নিয়ম অনুযায়ী যেভাবে কাজ করতে হবে, কীভাবে তাদের সাথে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, সেই কাজগুলো প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের কাজগুলো করার জন্য। এছাড়া আমাদের দেশে পূর্বে বিভিন্ন সমস্যা ছিল, যেটা কখনো কখনো কোনো এয়ারলাইন্সের যে লেফট বিহাইন্ড ব্যাগেজের সমস্যা হতো বা অন্যান্য যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো আমরা বিভিন্ন রেস্ট্রিকশন এবং সিট রেস্ট্রিকশন, ফ্লাইট রেস্ট্রিকশনের মাধ্যমে বন্ধ করে নিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। সমস্যা হতো বা অন্যান্য যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো আমরা বিভিন্ন রেস্ট্রিকশন এবং সিট রেস্ট্রিকশন, ফ্লাইট রেস্ট্রিকশনের মাধ্যমে বন্ধ করে নিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। জনাব কামরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রোশন, আমরা আসলে শুনছিলাম ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরের যে নির্বাহী পরিচালক, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনার কাছে কি অন্যান্য বিমানবন্দরের কোনো তথ্য আছে কিনা সেটা একটু। এখন যেতে চাই যে ঢাকা তো কথা হলো এতক্ষণ, এখন যেতে চাই ঢাকার বাইরে যে বিমানবন্দরগুলো নিয়ে প্রকল্প সম্প্রসারণের কাজ হচ্ছে। আমরা চলে যাব সৈয়দপুর। সেখানে আমাদের সহকর্মী আছেন মোকাররম হোসেন। মোকাররম হোসেন যুক্ত হবেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপকের সাথে। ধন্যবাদ রওশন। সৈয়দপুর বিমানবন্দর ভৌগোলিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা অবস্থিত। এখান থেকে পার্শ্ববর্তী 3টি দেশে বিমান যোগাযোগের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং খুব কম দূরত্বে এই বিমান চলাচল করলে কিন্তু এই অঞ্চলের যাত্রীরা খুব ভালোভাবে সেই দেশগুলো ভ্রমণ করতে পারবেন, ব্যবসায়িক কাজকর্ম করতে পারবেন। এই অঞ্চলের অর্থনৈতিক যে ট্রানজ্যাকশন, সেটিও কিন্তু আরও বেগবান হবে। আমরা সে নিয়ে জানবো। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া। তার কাছে জানতে চাই, এই যে বিমানবন্দরের অবকাঠামোগত অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি, একই সঙ্গে বিমানের উড্ডয়ন এবং অবতরণের ক্ষেত্রে যে নিরাপত্তার ব্যাপার, সেই সার্বিক বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ এখন টিভিকে। উন্নয়নমূলক এই কর্মকাণ্ড এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এটি একটি বৃহৎ প্রকল্প এবং বর্তমানে এখানে নিরাপদ ল্যান্ডিং, টেক অফ এবং পার্কিংয়ের ক্ষেত্রে অলরেডি অ্যাপ্রন এক্সটেনশনের কাজ প্রায় শেষের পথে। রিনোভেট অ্যাপ্রনের কাজ শুরু হবে শীঘ্রই
এবং সেই সাথে রানওয়ের ওভারলে দ্যাট ইজ নিরাপদ ল্যান্ডিং এবং টেক অফের ক্ষেত্রে সেই কাজও চলমান এবং নিরাপত্তা বেষ্টনী দ্যাট ইজ পেরিফেরিয়াল ওয়াল যেটা বাউন্ডারি ওয়াল সেখানেও আমাদের রিমোট দ্যাট ইজ রিমোট মোবাইল দ্যাট ইজ আপনার মোবাইল কারের মাধ্যমে নিরাপত্তা কর্মীরা কন্টিনিউয়াস টহল দিবে সেই কাজও চলমান। তো আলটিমেটলি আপনি সুন্দর একটি কথা বলছেন যে নিরাপদ ল্যান্ডিং এবং টেক অফ। তো ল্যান্ডিং এবং টেক অফের ক্ষেত্রে আবার এয়ার ট্রাফিক কন্ট্রোলিং একটা ফ্যাক্টর। তো এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোল করা হয় কন্ট্রোল টাওয়ার থেকে। তো কন্ট্রোল টাওয়ারের নিরাপদ ল্যান্ডিংয়ের জন্য লেটেস্ট প্রযুক্তির যে স্যাটেলাইট বেসড ল্যান্ডিং এবং টেক অফের যে ওয়ে সেটাও প্রতিষ্ঠিত হয়েছে। তো যার ফলে আপনারা এখানে আমাদের নিরাপদ এবং সূক্ষ্মভাবে ল্যান্ডিং এবং টেক অফ করার জন্য দ্যাট ইজ এটা বলে রিকোয়ার্ড নেভিগেশন পারফরমেন্স ল্যান্ডিং এবং টেক অফ দ্যাট ইজ বেসড অন স্যাটেলাইট। এবং এই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল জোন দ্যাট ইজ 20 নটিক্যাল মাইলের মধ্যে এয়ারক্রাফট এনে যাতে নিরাপদে ল্যান্ড করানো যায় সেই ক্ষেত্রেও আমরা কন্ট্রোল জোন স্থাপন এখানে করেছি। এখন আপনি বলছেন যে উন্নয়নমূলকের ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম এখানে আরও চলমান আছে এবং মেগা প্রকল্প সরকারের কাছে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় অবশ্যই বলেছেন এবং বলবেন। তো ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় একটু বলবেন যে এই অঞ্চলের মানুষের একটা বড় দাবি ছিল যেটি আঞ্চলিক হাব হবে, সেই কার্যক্রমও তো শুরু হয়েছে, প্রধানমন্ত্রী অনেক বক্তৃতায় বলেছেন, সেই বিষয়টিও যদি একটু বলেন। জি ধন্যবাদ। সেই ক্ষেত্রে আমাদের অথরিটি খুব ভালো বলতে পারবেন। অধিগ্রহণের কাজ জমি অধিগ্রহণের বিষয় আছে হাবের ক্ষেত্রে এবং সেটাও চলমান এবং সেটাও আমাদের হেডকোয়ার্টার আছেন, সেখান থেকে কার্যক্রম অবশ্যই পরিচালিত হওয়ার কথা। এই বিষয়ে আমি নতুন এখানে আসছি, বিগত 5 দিন হলো। তো আলটিমেটলি আমি এখনও টোটাল ইনফরমেশনটা পাইনি। তো বাকিটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে কালেক্ট করে আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। রওশন শুনছিলেন, উনি বলছিলেন এখানকার উন্নয়নের কথা, আধুনিকায়নের কথা এবং এখানে যে প্রকল্প চলমান আছে এটি কিন্তু পুরো কাজ শেষ হলে, সংস্কার এবং সম্প্রসারণের কাজ শেষ হলে এই বিমানবন্দরের যে দৃশ্যপট সেটা আমূল বদলে যাবে। এবং জানিয়ে রেখে রওশন, এই বিমানবন্দর সম্প্রসারণের জন্য ইতিমধ্যে 912 একর জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে, যার 500 একর নীলফামারীতে এবং 412 একর হচ্ছে দিনাজপুরের পার্বতীপুরে। তো এই অঞ্চলের মানুষ আশা করছে এটি যদি সম্প্রসারণের কাজ শেষ হয় তাহলে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাংলাদেশের যে আকাশপথ যোগাযোগ সেটি অনেকখানি বেগবান হবে এবং এই অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক গতি আসবে। একই সঙ্গে দিনাজপুরে যে অর্থনৈতিক জোন হচ্ছে ভুটানের অর্থায়নে, সেখানেও বিনিয়োগ বাড়বে এবং ইপিজেড যেটি রয়েছে নীলফামারীতে, ইপিজেডকে কেন্দ্র করে এই অঞ্চলে যে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেখানেও কিন্তু ব্যাপক ধরনের বিনিয়োগের একটা আর্থিকভাবে আমাদের এগিয়ে চলা বিমানবন্দরে সেক্ষেত্রে আসলে কতটা এগিয়ে যাবে অন্য বিমানবন্দরগুলোতে? আমার কাছে সেই খবরও আছে। আমরা একটু রাজশাহীতে যুক্ত হতে চাই। এ পর্যায়ে আমরা যুক্ত হতে চাই রাজশাহী বিমানবন্দরে রয়েছেন শাহ মখদুম বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান, এবং রাকিবুল হাসানের সাথে যুক্ত হবেন রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের যে ব্যবস্থাপক তিনি। রাকিব, আপনার কাছে জানতে চাই রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের যে সম্প্রসারণ প্রকল্প চলছে সেই ব্যাপারে সবশেষ তথ্য। আবির, রাজশাহীতে এখন কিন্তু একেবারে আমে ভরপুর পুরো বাগান এবং একই সাথে প্রায় 1800 কোটি টাকার বেশি আসলে এই ফল উৎপাদন হয় এবং একই সাথে পানের উৎপাদন 2000 কোটি টাকার বেশি। এমন কিন্তু নানা ফল ফসল এই অঞ্চলে আছে। এখানকার যারা রপ্তানিকারক তারা কিন্তু এই বিমানবন্দরটির দিকে তাকিয়ে থাকেন কবে এখানে আসলে কার্গো সেবা চালু হবে এবং এই বিমানবন্দর ব্যবহার করেই তারা কিন্তু আসলে বিশ্ববাজারে সেই ফসলগুলো পৌঁছে দিতে চায়। খুব আশার কথা হচ্ছে যে এই বিমানবন্দরের নানা ধরনের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে এবং একই সাথে নতুন যে টার্মিনালটি তৈরি হচ্ছে সেখানেও কিন্তু নানা ধরনের কাজকর্ম আমরা লক্ষ্য করছি। আমাদের সাথে আছেন এই বিমানবন্দরের ব্যবস্থাপক, আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই, যদি একটু বলতেন যে আসলে আপনি আসার পর থেকে আসলে এই বিমানবন্দরে আমরা দেখেছি যাত্রী সেবার মান বেড়েছে এবং একই সাথে কিন্তু এখানে যাত্রী সেবাও বেড়েছে, সার্বিক পরিস্থিতিটা যদি একটু তুলে ধরতেন। ধন্যবাদ আপনাকে। পূর্বের তুলনায় আমাদের এখানে যাত্রী সেবার মান বৃদ্ধির কারণে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ফ্লাইট সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমাদের সার্বিক যে আয় বৃদ্ধি পেয়েছে বিমানবন্দরের। এবং আপনি লক্ষ্য করেছেন গতবার কিন্তু আমরা উইন্টার সিজনে কক্সবাজার ফ্লাইট চালিয়েছি
এবং আমাদের এখানে 2টা ট্রেনিং একাডেমি আছে এবং ওখানে 6-7টা ফ্লাইট কিন্তু চলাচল করে আমাদের এই বিমানবন্দরে। এর পাশাপাশি আমরা দেখছি এই টার্মিনালটা রেনোভেশনের কাজ চলছে। এইটা আসলে যাত্রীর আসলে চাপটা কেমন সেটা সামলার জন্যই কিনা, এবং এখন আসলে কতটা আসলে যাত্রী সেবা দিতে পারবেন, ধারণ সক্ষমতা কতখানি বাড়ছে? অ্যাকচুয়ালি যাত্রী সেবা এবং নিরাপদে বিমান উড্ডয়ন এবং অবতরণই আমাদের বেবিচকের মূল লক্ষ্য। যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য এক্সিস্টিং টার্মিনাল বিল্ডিং রেনোভেশনের কাজ চলমান রয়েছে, যেখানে আমাদের বর্তমান ক্যাপাসিটি 260 জন প্যাসেঞ্জার অ্যাট এ টাইম, সেটা আমাদের 370 জন অ্যাট এ টাইম প্যাসেঞ্জার ক্যাপাসিটি হবে এবং উন্নত যাত্রী সেবা প্রদান করতে পারবো। আপনারা জানেন যে আমাদের লোকবলও বৃদ্ধি পেয়েছে জনবল যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবির, আসলে রাজশাহীতে যেই বিমানবন্দরটি কাজ চলছে, এখানে কিন্তু আসলে যদি এটি সম্পন্ন করা যায় তাহলে এখান থেকে অচিরেই কার্গো সেবা যেমন দেয়া সম্ভব হবে এবং একই সাথে এখানকার যে এভিয়েশন কাজ সেটার ব্যাপক পরিবর্তনও কিন্তু আসবে রাজশাহীতে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রওশন, আমরা আসলে দেখছিলাম যে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এবং জানাচ্ছিলেন রাজশাহী বিমানবন্দরের, শাহ মখদুম বিমানবন্দরের বিভিন্ন তথ্য উপাত্ত। এবার আমরা একটু কক্সবাজার যেতে চাই, যদি আপনার কাছে কক্সবাজারের যোগাযোগ থাকে। কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী মন্তোষ কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক নিয়ে যুক্ত হচ্ছেন এখন। রওশন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিশাল কর্মযজ্ঞ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখানকার যে 9000 ফুট দীর্ঘ রানওয়েটি আছে সেটি কিন্তু আরও সমুদ্রের বুকে 1700 ফুট মতো সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়া যাত্রী সেবার যে মান সেটি বাড়ানোর জন্য কিন্তু এখানে আন্তর্জাতিক মানের একটি প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণের কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই কাজগুলোর সার্বিক অগ্রগতি কি সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত রয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মুর্তজা হোসেন। তার কাছে আমার প্রশ্ন, এখানে এই বিমানবন্দরটির যে রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে, আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণের কাজ চলছে, সেই বিষয়গুলো আসলে কতটা গিয়েছে? ধন্যবাদ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা যে কক্সবাজারে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর হবে। সেই ইচ্ছা পূরণের লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আপনারা জানেন যে আমাদের শুরুতে রানওয়ে 6500 ফিট ছিল, সেটাকে বাড়িয়ে একটা পর্যায়ে 9000 ফিট করা হয়েছে। বর্তমানে এটা আরও বাড়িয়ে আরও আমাদের বাস্তব অগ্রগতি এই মুহূর্তে আমাদের 82.98%। আপনারা জানেন যে এই রানওয়ের লেন্থটা ঢাকার চেয়েও বেশি হবে। ঢাকা রানওয়ের দৈর্ঘ্য 10,500 ফিট, আর এটাতে বাড়িয়ে আমরা 10,700 ফিট করেছি। এখানে আমাদের ঢাকায় যে ধরনের বিমান ওঠানামা করে তার সে ধরনের বিমানই এখানে ওঠানামা করতে পারবে। আপনারা জানেন যে এখানে পজিশনটা আমাদের এমন একটা অবস্থায় যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন তৈরি করতে পারে এই এয়ারপোর্ট। এখানে যদি এই রানওয়েটা আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হয় তাহলে অনেক ইমপ্রুভমেন্ট হবে, বিশেষ করে ট্যুরিজম ক্ষেত্রে অনেক উন্নতি হবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে এখানে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা, আর সেটার কাজও কিন্তু আমাদের এগিয়ে চলেছে। শুনছিলেন যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের যে নির্মাণ খাত সেটি কিন্তু জোরে সোরে এগিয়ে চলেছে এবং এটি এখানকার যে পর্যটন খাত সেটিকে কিন্তু ব্যাপকভাবে এগিয়ে নেবে এবং এখানকার যে পর্যটনের অফুরন্ত সম্ভাবনা সেটিকে আরও গতিশীল করবে বলেই আমরা ধারণা করছি। রওশন, এই ছিল কক্সবাজার বিমানবন্দরের সবশেষ তথ্য। ব্যবস্থাপকের কথা। রওশন, আমরা
তিনটি বিমানবন্দর নিয়ে কথা বললাম। আমাদের সাথে সিভিল এভিয়েশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় রয়েছেন। চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে জানতে চাই যে এই যে তিনটি বিমানবন্দর নিয়ে কথা বলছি, বিভিন্ন রকমের সম্ভাবনার কথা আমরা শুনতে পেলাম আমাদের যারা ব্যবস্থাপক রয়েছেন এবং আমাদের সহকর্মীদের কাছ থেকেও। আপনি একটু যদি সংক্ষেপে জানতে চাই যে এই তিন বিমানবন্দরে সৈয়দপুরকে আন্তর্জাতিকীকরণের যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, এর বাইরে কক্সবাজারকে আন্তর্জাতিক করবার জন্য রানওয়ে সম্প্রসারণ হচ্ছে এবং রাজশাহীতে রূপপুর যে পারমাণবিক কেন্দ্র, এটার সাথে যুক্ত করে কার্গো বিমান চালানোর যে একটি সক্ষমতা বৃদ্ধির দাবি ব্যবসায়ীদের রয়েছে, সার্বিকভাবে এই তিনটি বিমানবন্দরের অগ্রগতি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আপনারা অলরেডি আমাদের সম্মানিত শ্রোতারা শুনতে পেয়েছে যে আমাদের ব্যবস্থাপক এবং পরিচালকরা যেভাবে বললেন, তা আমি শুধু বলবো যে আমাদের সামগ্রিক একটা পরিকল্পনা আছে যে টোটালি ইন্টিগ্রেটেড আমাদের আকাশ চলাচল ব্যবস্থা তৈরি করা, যে শুধু ঢাকা কেন্দ্রিক না, আমাদের ঢাকার সাথে বাংলাদেশকে সংযুক্ত করার জন্য যা যা ব্যবস্থা আমরা কিন্তু হাতে নিয়েছি, এটা সরকারের নির্দেশে আমরা এটা করতে যাচ্ছি। ওইটারই কিন্তু একটা অংশ ওই হিসেবে আপনারা বিভিন্ন বিমানবন্দরের যে মানোন্নয়ন প্রকল্প, তারপর রানওয়ে সম্প্রসারণ, রানওয়ে শক্তি বৃদ্ধিকরণ, তারপরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট যে সিস্টেমগুলো আমরা অন্তর্ভুক্ত করতেছি, এটাকে কিন্তু দুটো জিনিস, একটা হলো আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে উন্নত করা, আর হলো আমাদের দেশের অথবা আমাদের সম্মানিত যারা পর্যটক আসবেন তাদেরকে যেন আমরা পর্যটন শুধু ঢাকা কেন্দ্রিক না, সারা বাংলাদেশে সর্বত্র যেতে পারে এবং একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে যেতে পারে, এবং যারা ইনভেস্টর আছে যেসব প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্ভাবনা আছে, ইকোনমিক একটা ভালো কমার্শিয়াল একটা সম্ভাবনা আমাদের সব যেগুলো অঞ্চলেই আছে, এগুলোকে বেগবান করার জন্য কিন্তু এই প্রকল্পগুলো আমরা হাতে নিয়েছি। এখন আসুন যে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছিলাম, যেমন সৈয়দপুরে রিজিওনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, ওই প্রকল্পটা আপনারা শুনেছেন যে এটা আমাদের এখন অর্থায়নের জন্য আমরা এটা আগাতে পারছি না, যেখানে আমাদের এখানে বিশাল একটা অঙ্ক দরকার হচ্ছে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। এইটার আমরা সরকারের কাছে অনুরোধ করেছি যে এই যদি আমরা ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য টাকাটা যদি আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে দিতে পারে, তখন আমরা হয়তোবা এই কাজটা হাতে নিতে পারবো। একইভাবে কক্সবাজারে আমাদের আপনি রাজশাহী এবং কক্সবাজারের কথা শুনবো আপনার কাছ থেকে নিশ্চয়ই। তার আগে একটা বিরতির সময় হয়ে গেল আমাদের, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম এখন টিভির বর্ষপূর্তির বিশেষ এখন বিকেলে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের এয়ারলাইন্সের প্রতিনিধিবৃন্দ, দেশীয় এয়ারলাইন্সের প্রতিনিধিবৃন্দ। প্রথমে আমি স্বাগত জানাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, এবং এরপরে আমাদের সাথে রয়েছেন এয়ার রাষ্ট্র বাংলাদেশের নবীনতম এয়ারলাইন্স, সেই এয়ার রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। আপনার দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে মোহাম্মদ সালাউদ্দিন, আপনার কাছে আসতে চাই যে আমরা দেখছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার রুট সম্প্রসারণে নতুন করে জোর দিয়েছে এবং গত খুব অল্প সময়ের মধ্যে প্রায় 5টি রুট তারা নতুন করে শুরু করেছে। একটু জানতে চাই যে এই রুটগুলোতে কি অবস্থা, এখন লাভের অবস্থা কি, আসলে লাভ করছে কিনা, এবং বিমানকে নিয়ে প্রায়শই শোনা যায় যে বিমান লোকসান করে, সেটি নিয়ে একটু বলবেন। এবং একই সাথে রুট যে নতুন করে বাড়ানো হচ্ছে, সেই রুট বাড়ানোর ক্ষেত্রে বিমান আসলে কোন কোন পয়েন্টগুলো চিন্তা করে নতুন করে রুট সম্প্রসারণ করছে, বিস্তারিত বলবেন। ধন্যবাদ এখন টিভিকে এবং এখন টিভির মাধ্যমে এখন টিভির সমস্ত শুভানুদ্দী দর্শক এবং এখন টিভিকে বর্ষপূর্তির শুভেচ্ছা। আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বাংলাদেশ বিমান তার 21টি এয়ারক্রাফট আছে এবং গত 1.5 বছরে আমরা টরন্টো থেকে শুরু করে আমরা রিসেন্টলি রোম, নারিতা, গুয়ানজো, চেন্নাই আমরা রুট সম্প্রসারণ করেছি। বিকজ এভিয়েশন ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং। বাংলাদেশের যে এভিয়েশন ইন্ডাস্ট্রি বা টোটাল বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি আপনারা জানেন, আমরা অনলি 19% শেয়ার এখন 19%, যদিও অনেকে বলে 20-21%, বাট অ্যারাউন্ড 90%। রেস্ট 75% অল দি অপারেটিং ক্যারিয়ার্স, বিদেশি ক্যারিয়ার্সরা আছে, প্রায় 20-24 ক্যারিয়ার্স অপারেট করে বাংলাদেশে, তারা শেয়ারিং করে এই মার্কেট শেয়ারটা নিয়ে যাচ্ছে। ইটস এ হিউজ অপরচুনিটি ফর দি ন্যাশনাল ক্যারিয়ার। ন্যাশনাল ক্যারিয়ার হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান। আপনি যে প্রশ্ন করেছেন যে বাংলাদেশ বিমান লজিং প্রতিষ্ঠান, আমি এর আগেও বলেছি বাংলাদেশ বিমান গত 3 কনজিকিউটিভ ফিসক্যাল ইয়ারে ধারাবাহিকভাবে লাভ করেছে এবং আমাদের এই যে প্রফিট অ্যান্ড লসের যে স্টেটমেন্ট আমাদের ওয়েবসাইটে
সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা আছে, পত্রিকায় আছে, বোর্ড মিটিংয়ে ইন্টারন্যাশনাল অডিটর্স ফার্ম দিয়ে দ্যাট হ্যাজ বিন অডিটেড। সো এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এভিয়েশন ইন্ডাস্ট্রি, আপনি আয়টার গ্রোথও দেখবেন, এভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু ডে বাই ডে ইজ ইনক্রিজিং, এবং বাংলাদেশ ইজ লুজিং দ্য অপরচুনিটি। অ্যান্ড দিস এয়ারপোর্ট, থার্ড টার্মিনাল এয়ারপোর্ট ইজ এ মাইলস্টোন ফর বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি, কারণ ইট ক্রিয়েটস দ্য কানেক্টিভিটি, it creates the smooth connections, smooth travel option for the, not only for the Bangladeshi passengers, even we can invite the foreigners to Bangladesh to come to visit Bangladesh, or creating, or আমাদেরকে বাংলাদেশকে একটা গেটওয়ে তৈরি করে তারা যাতে অন্য দেশে যেতে পারে, and it will create an revenue earning opportunity for Bangladesh. আপনাকে অসংখ্য ধন্যবাদ। রওশন, আপনি যদি এয়ারস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তার কাছে কিছু জানতে চান? নিশ্চয়ই, এই সুযোগ আসলে হাতছাড়া করা যাচ্ছে না। বর্তমান যে বাজার আসলে বিশ্বের সাথে যদি আমরা একটু তুলনা করি বা তাল মিলিয়ে চলতে যাই, বর্তমান বাজারে সরকারি এবং বেসরকারি যে এয়ারলাইন্সগুলো আছে তারা কিন্তু ধুঁকতে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক দেখা গেছে যে অনেক এয়ারলাইন্স বন্ধও হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব বেশি সময় হয়নি বাজারে এসেছেন, আসলে আপনাদের পরিকল্পনাটা কি, বা এগিয়ে যাওয়ার আসলে আপনাদের কোনো লক্ষ্যমাত্রা ঠিক করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে, এখন টিভি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যেটা আপনি বললেন, আমাদের এখানে এই মার্কেটে আসাটা হচ্ছে ড্রিভেন বাই দি ডিমান্ড। আমরা যেটা আয়টা যেটা বলে তার রুলে, যে যেই দেশের বা যেই রিজনের ইকোনমিক গ্রোথ যেরকম, সেই দেশের বা সেই রিজনের এয়ার ট্রাভেল প্যাসেঞ্জারের গ্রোথটাও সেই একই অনুপাতে হওয়ার কথা। বাংলাদেশ গত 15 বছরে, কোভিডের যদি 2 বছর বাদ দিয়ে ধরি, তাহলে প্রত্যেক বছর আমরা 6 to 7% গ্রোথ রেজিস্টার করেছি, ইকোনমিক গ্রোথ, এবং এয়ার ট্রাভেল ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে 10%-এর বেশি ইয়ার অন ইয়ার। সেই জায়গা থেকে আমরা মনে করি একটা আনট্যাপ পোটেনশিয়াল ছিল এই মার্কেটে সার্ভিস দিতে আসার। ওই জায়গা থেকেই আমাদের শুরু করা। আমাদের 1.5 বছর হলো আমরা ডোমেস্টিক অপারেশন করছি। আমরা ইন্টারন্যাশনাল অপারেশনের জন্য আবেদন করেছি কর্তৃপক্ষের কাছে, সেটা এখন বিবেচনাধীন আছে। আমরা আশা করছি খুব শিগগিরই এবছরই আমরা আন্তর্জাতিক রুটে পাখা মেলতে পারবো। আর যেটা বললেন যে আমাদের যেই গ্রোথটা, ইন্ডাস্ট্রির যে গ্রোথটা, সেখানে অপারেটরদের গ্রোথ হওয়ার যে পোটেনশিয়ালটা ছিল, সেটা অনেক দিন ধরে আটকে ছিল ইনফ্রাস্ট্রাকচারাল লিমিটেশনসের কারণে। থার্ড টার্মিনাল হওয়ার কারণে সেটা অনেকখানি প্রসারিত হচ্ছে, এবং সেই প্রসারিত হবার যেই জায়গাটা তৈরি হচ্ছে, সেখান থেকে লোকাল ইন্ডাস্ট্রিরও পোটেনশিয়াল আছে গ্রো করবার। সেই জায়গা থেকে আমাদের এই মার্কেটে আসা। আমি একটু বিমানের মার্কেটিং ডিরেক্টরের কাছে জানতে চাই যে একেবারে সংক্ষেপে, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, থার্ড টার্মিনালের একটা অন্যতম বড় অংশীদার কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এবং গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়েও বিমানের নাম শোনা যাচ্ছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে জাপানের সাথে বিমানকে হয়তো রাখা হবে। একটু বিমানের থার্ড টার্মিনাল নিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের পরিকল্পনাটি সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি, থার্ড টার্মিনাল ইজ এ মাইলস্টোন প্রজেক্ট। মাননীয় প্রধানমন্ত্রী এই যে কানেক্টিভিটিটা স্টাবলিশ করেছেন, এয়ারপোর্ট ইজ এ মিরর অফ এনি কান্ট্রি। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এয়ারপোর্ট দিয়েই কিন্তু ওই দেশের ইকোনমি, ওই দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি সমস্ত কিছু করা হয়, অ্যান্ড ইট উইল বি এ মাইলস্টোন ফর বিমান। এবং এই গ্রাউন্ড হ্যান্ডলিং করার জন্য বাংলাদেশ বিমান কতটুকু প্রস্তুত। সিন্স ইনসেপশন বাংলাদেশ বিমান কিন্তু অল দি এয়ারলাইন্স, অপারেটিং এয়ারলাইন্স যারা আছেন বাংলাদেশে, 24, 25, মাঝখানে কিছু এয়ারলাইন্স চলে গেছে, তাদেরকে কিন্তু স্মুথলি গ্রাউন্ড হ্যান্ডলিং দিয়ে আসতেছে উইথ লিমিটেড রিসোর্সেস। বাট আপনারা জানেন, আমরা রিসেন্টলি 1000 crore টাকা ইনভেস্ট করেছি নিজস্ব টাকায়। ইট ইজ নট দ্যাট গভর্নমেন্ট আমাদেরকে ফান্ড দিছে, না, আমরা নিজস্ব আয়ের টাকা দিয়ে ইনভেস্ট করেছি 1000 কোটি টাকা রিসেন্টলি, অ্যান্ড উই আর গোয়িং টু ইনভেস্ট মোর 500 crore টাকা ফর পারচেসিং গ্রাউন্ড হ্যান্ডলিং ইকুইপমেন্টস অ্যান্ড ট্রেন্ড আওয়ার গ্রাউন্ড হ্যান্ডলিং স্টাফস। আপনারা জেনে খুশি হবেন যে আমরা জাপান জাইকার সাথে কীভাবে মডার্ন গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দেওয়া যায় সে ব্যাপারেও আমাদের টিমকে আমরা ট্রেনিং নিচ্ছি। আমরা আশা করি যে থার্ড টার্মিনালেও আমরা সমস্ত ব্যবসায়িক সমস্ত কম্পিটিশন করেই বাংলাদেশ বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দিবে। থার্ড টার্মিনালও প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে সমস্ত গ্রাউন্ড সার্ভিস। আপনার দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার, থ্যাংক ইউ। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সময় হয়ে গেল, এবং এর পরবর্তী সময় আমরা আবারও যুক্ত হব আর একটি এয়ারলাইন্স এবং একই সাথে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের সাথে। সঙ্গে থাকুন।
আমরা আবারও ফিরে এলাম এবং এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের আরেকটি অন্যতম এয়ারলাইন্স নভো এয়ার, সেই নভো এয়ারের এমডি মোহাম্মদ মফিজুর রহমান, এবং একই সাথে আবারও আমরা ফেরত নিয়ে এসেছি আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। আমরা আসলে একটু জানতে চাই নভো এয়ারের কাছে প্রথমে যে পদ্মা সেতুর কারণে তো বরিশাল এবং যশোরের বিমানবন্দরের যাবার যে প্রবণতা তাদের একটু কমেছে, পদ্মা সেতু ব্যবহার করছে। অভ্যন্তরীণ রুটে গত আমরা কয়েক বছরের তুলনায় 23 সালে যদি বলি যাত্রী কিছুটা কমেছে। সেই জায়গা থেকে কি মনে করেন নভো এয়ার যেহেতু অভ্যন্তরীণ রুট চালাচ্ছে, মানে অভ্যন্তরীণ এই ব্যবসাটা কতখানি কমেছে, নাকি সামনে ভবিষ্যৎ কি, অথবা নভো এয়ার অভ্যন্তরীণের বাইরে গিয়ে অন্যান্য এয়ারলাইন যেমন আন্তর্জাতিক চেষ্টা করছে, নভো এয়ারের পরিকল্পনা নিশ্চয়ই আন্তর্জাতিক রুট আছে, সার্বিকভাবে একটু জানতে চাই নভো এয়ারের পরিকল্পনা। ধন্যবাদ। আমরা প্রায় 2 বছর হতে যাচ্ছে যে পদ্মা সেতু ওপেনিংয়ের পরে এটা স্বাভাবিকভাবেই যখন সারফেস মুভমেন্টটা সহজ হয়ে যায় তখন মানুষ আকাশপথের চাইতে সারফেস মুভমেন্টে যাবে, যার ফলে বরিশাল তো মোটামুটি বন্ধ হয়ে গেছে। যশোর আমি যদি বলি যে আগের তুলনায় 80 to 85% ফ্লাইট মানে জনসাধারণের যাওয়া আসা কমে গেছে। তার মানে 15 থেকে 20% প্যাসেঞ্জার এখন যশোর রুটে ট্রাভেল করছে আগের তুলনায়। এবং একই ট্রেন কিন্তু কক্সবাজারের ক্ষেত্রেও হচ্ছে। আমাদের ট্রেন সারফেস ট্রেনটা ভালো হয়ে গেছে, কর্ণফুলী টানেলের জন্যে ট্রাভেল টাইম কমে গেছে, সারফেস ট্রাভেল। তো এইটাই কিন্তু স্বাভাবিক। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, রোড ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ডেভেলপ করছে এইটাই স্বাভাবিক, এবং আমাদের মতো ক্ষুদ্র ভৌগোলিক আয়তনের দেশে এটাই হওয়া স্বাভাবিক। তো আমার মনে হয় যে এই ট্রেনটা থাকবে, আভ্যন্তরীণ গন্তব্যে আরও প্যাসেঞ্জার কমে যাবে যদি না আমরা নতুন করে কিছু ডেস্টিনেশন ওপেন আপ করতে পারি। তো বর্তমানে আমরা যেটা দেখছি যে আগের তুলনায় প্রায় 40% প্যাসেঞ্জার কমে গেছে সব জায়গায় যদি আমরা ধরি। তো এটা হয়তো আর মেকআপ হবে না, কিন্তু তারপরে আমাদের কিছু অপরচুনিটি আছে, যেমন কিছু ডিসব্যান্ডেড এয়ারপোর্ট যেগুলো শমশেরনগর, ঠাকুরগাঁ, লালমনিরহাট, এই এয়ারপোর্টগুলোকে যদি আমরা চালু করতে পারি, ঈশ্বরদী আরেকটা মানে খুব ভালো সম্ভাবনায় এয়ারপোর্ট, এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা এর আগেও কথা বলেছি, আমাদের এই ডিসব্যান্ডেড এয়ারপোর্টগুলোকে আবার সচল করা আমার মনে হয় সেটা আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয়, অ্যাটলিস্ট আভ্যন্তরীণ আকাশপথে যোগাযোগের জন্য। যারা মফিজুর রহমানের কথার সূত্র ধরে চেয়ারম্যান স্যারের কাছে ফিরতে চাই, বলা হচ্ছে যে যেহেতু আভ্যন্তরীণ গন্তব্য কিছুটা কমেছে বা প্রভাব কিছুটা পড়েছে সড়ক পথ এবং রেল যোগাযোগের কারণে, আপনারা কি চিন্তা করছেন যে অভ্যন্তরীণ রুট বারবার কথা যেহেতু বলছিলেন যে ঈশ্বরদীর কথা, শমশেরনগর, এই বিমানবন্দরগুলোর এখন কী অবস্থা, আর যদি চালু করতে হয় তাহলে কেমন খরচ করতে হতে পারে একটু যদি বলেন। আমি খরচের আগে আমি একটু অপটিমিস্টিক আর কি এই ব্যাপারে। আমি বলবো যে হ্যাঁ, বর্তমানে প্রেক্ষাপটে একটু আমাদের হয়তোবা কমে গিয়েছে যাত্রী, বাট আমরা যদি একটা আধুনিকায়নটা করতে পারি ভালোভাবে তাহলে, এবং ভবিষ্যতে যদি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যদি সকল বিমানবন্দরের সাথে সম্পৃক্ত করতে পারে। এখন একজন সম্মানিত যাত্রী দেখে যে ঢাকায় আসলে পরে তাকে যে অন্য যাত্রী যেতে হলে কিছুটা সময় বেশি লাগতেছে, সরাসরি গাড়িতে আসলে পদ্মা সেতুর মাধ্যমে পৌঁছে যেতে পারতেছে। কিন্তু এখন যখন এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেছে, আরও ভালো ভালো রোড হচ্ছে, এয়ারপোর্টের টাইমিংটা কিন্তু এই সেকেন্ড ডেস্টিনেশন টাইমটা কমে যাবে। তখন কিন্তু আবার বিমানবন্দরগুলো আবারও সচল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর একটা হলো যে প্যাসেঞ্জারের যদি আমরা সার্ভিসটাকে উন্নত করতে পারি, একটা যাত্রী কী চায়, সেফটি, সিকিউরিটি এবং এটার স্বাচ্ছন্দ্যে চলাফেরা। বিশেষ করে বিদেশি পর্যটকরা যখন আসবে, আমাদের তো পর্যটন শিল্পটা এখনও গড়ে উঠতে পারে নাই, আর পর্যটনটা যদি আরও আমরা আকৃষ্ট করতে পারি তখন কিন্তু এই বিমানবন্দরগুলো আবার সচল হওয়ার সুযোগ আছে। তা এইখানে আমাদের জনাব মফিজুর রহমান যেটা বললেন ইয়ের ব্যাপারে, অন্যান্য বিমানবন্দরগুলো সচল করার ব্যাপারে, এখানে আমাদের পরিকল্পনা আছে। আমরা বর্তমানে একটা ফেজে যেতে হবে, তো হঠাৎ করেই সবগুলোতে আমরা হাত দিতে পারছি না, কিন্তু আমাদের পরিকল্পনা আছে। যদি যাত্রী চাহিদা আমরা প্রমাণ করতে পারি যে যাত্রী চাহিদা হবে, একটা ক্যালকুলেটেড ওয়েতে যদি আমরা যেতে পারি, তা আমরা ভবিষ্যতে এই অন্যান্য বিমানবন্দর যেগুলো এখন অচল আছে এগুলোকে আমরা পর্যায়ক্রমে সচল করার ব্যবস্থা নিব আশা করি। অনেক ধন্যবাদ। আমি একেবারে সংক্ষেপে জনাব মফিজুর রহমান আপনাকে জানতে চাই যে নভো এয়ারের কি, আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে আন্তর্জাতিক অপারেশন শুরু করবে, এবছর নভো এয়ারের কি রুট বারবার কোনো সম্ভাবনা আছে কিনা?
আসলে আমরা 1 বছরের অধিককাল যাবৎ আমরা চেষ্টা করছি আমাদের সাউথ ইস্ট এশিয়া এবং মিডল ইস্টে আমাদের ফ্লাইট চালানোর জন্য। তো একটা সময় ছিল ইচ্ছা করলে প্লেন পাওয়া যেত, এখন লিজ বা ভাড়ায় কিন্তু প্লেন পাওয়া যাচ্ছে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা জানি সেটা হলো যে আমরা 2টো প্লেন পেতে পারি আগামী বছর জুন মাসে পেতে পারি। সেটা যদি অন্য কোনো বড় অপারেটর নিয়ে নেয় অথবা কারেন্ট অপারেটর যারা এখন অপারেট করছে সেই এয়ারক্রাফটগুলো তারা যদি এক্সটেন্ড করে সেই ক্ষেত্রে পাবো না। তো আগে একটা সময় ছিল এয়ারক্রাফট লেসাররা আমাদের দ্বারে দ্বারে ঘুরতো আমাদের প্লেন নেওয়ার জন্য, এখন আমরা লেসারদের পিছনে পিছনে ঘুরছি যে আমাদের কিছু প্লেন দাও। এটা হলো বাস্তবতা। আমাদের চেষ্টা খুব যথেষ্টভাবে চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে যাতে এয়ারক্রাফটের যত শীঘ্র সম্ভব আমরা এই আন্তর্জাতিক গন্তব্যে আমাদের ফ্লাইটগুলো শুরু করতে পারি। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। জনাব মফিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রওশন, আমরা আসলে কথা বলছিলাম যে পুরো দেশের এভিয়েশন খাতের যে সক্ষমতা বাড়ছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের দেশ এগিয়ে যাবে এবং যে আঞ্চলিক রিজিওনাল হাব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটি সেই পথেই ঠিকঠাক মতো এগোতে থাকবে। নিশ্চয়ই আসলে তাদেরও যেই লক্ষ্যমাত্রা বা যাত্রী সেবারও যেই প্রস্তুতি তারা নিয়ে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আসলে আমাদের যে আর্থিক যে স্বাবলম্বী অন্যান্য দেশের সাথে তুলনামূলক সেক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব। আমরা কথা বলছিলাম দেশের এভিয়েশন খাত নিয়ে এবং এখন টিভির দ্বিতীয় বর্ষপূর্তির বিশেষ এখন বিকেলে, এবং আমরা কথা বলছিলাম দেশের সামগ্রিক এভিয়েশন খাত নিয়ে, জানাচ্ছিলাম দেশের বিমানবন্দরগুলো এবং সবশেষ আমাদের একেবারে আইকন বলা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই দৃষ্টিনন্দন 3য় টার্মিনাল নিয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই এই এয়ারপোর্টের মাধ্যমে এই টার্মিনালের মাধ্যমে শুরু হতে পারে যাত্রী চলাচল। বিদায় নিচ্ছে আজকের অনুষ্ঠান থেকে। এখন টেলিভিশন ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।